শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ই-কমার্স ভিত্তিক নারীদের নিয়ে অনুষ্ঠান অপরাজিতায়। অপরাজিতায় আসলে আমরা যুক্ত করি সেই সব অদম্য সাহসী নারীদের যারা শত বাধা বিঘ্নেও ঘাবড়ে যান না, যারা নিজেদের লক্ষ্যে থাকেন অবিচল। আজকে তেমনই একজন অদম্য সাহসী নারী আছেন আমাদের সাথে, গল্প হবে আজ তার সাথে। আপা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? এই তো আপা, আজকে আসলে আপনার গল্পটা শুনতে চাই। যে আপনি এখন যতদূর আমরা জানি যে আপনি ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে কাজ করছেন গ্রামীণ ড্যাননের সাথে, এবং আপনি আমাদের এই সেক্টরে এফসিজি যে সেক্টরটা আমরা বলছি সেখানে আসলে প্রথম নারী ডিরেক্টর যিনি মার্কেটিং এন্ড সেলসে কাজ করছেন। তো এই যে আপনার যে নিজেকে একটু একটু করে এই সেক্টরে যে নিজেকে অপরাজিতা হিসেবে গড়ে তুলেছেন, এর পেছনের গল্পটা একটু জানতে চাই। অনেক ধন্যবাদ আপা আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। কারণ নারীদের নিয়ে গল্প করা এবং নারীদের একজনের গল্পের মাধ্যমে অন্য অনেককে ইন্সপায়ার্ড করা, এভাবেই তো আমাদের এগিয়ে যাওয়া। আমার খুব ভালো লেগেছে আপনাদের নামটা, কারণ অপরাজিতা মানেই তো হচ্ছে হার না মানা নারী। আমি যদি ইংরেজিতে বলি তাহলে বলে রেজিলিয়েন্স, যে বারবার থেমে যায় বা হচ্ছে ধাক্কা খায় এবং আবার উঠে দাঁড়ায়। আবার যদি একটা ক্যারেক্টারের, যেটা আমরা দেখে একটা হয়তো রূপকথার ক্যারেক্টার, তার সাথে এক্সাম্পল হিসেবে দেখি, সেটা হচ্ছে ফিনিক্স, যে একদম ছাই হয়ে যায়, সেখান থেকে কিন্তু তার সবচেয়ে সুন্দর রূপে উঠে আসে। সো আমার কাছে মনে হয় প্রত্যেক নারীরই এরকম ছোট ছোট গল্প থাকে যারা না হার মানে। আমার ক্ষেত্রে এর বাইরে না। একদম যদি আমি একটু আগে থেকে শুরু করি, আমার জার্নির একটু আগে থেকে, আমার সবসময় ইচ্ছে ছিল হচ্ছে যে ব্র্যান্ড মার্কেটিং এ কাজ করব। কিন্তু যখন আমার এইচএসসির পরে, এর আগে যথেষ্ট রেজাল্ট ভালো থাকার পরও এইচএসসির পরে যে সময় আমার এক্সাম দেওয়ার কথা, খুব ইচ্ছা ছিল আইবিএ তে ভর্তি হব, তারপর হচ্ছে ব্র্যান্ড মার্কেটিং এ আসবো, তখন আমি আসলে এক্সামটাই দিতে পারিনি। কিন্তু আমি গিয়ে ভর্তি হলাম হচ্ছে যে ফুড অ্যান্ড নিউট্রিশনে, সেখানেই অনার্স করি, সেখানেই মাস্টার্স করি। রেজাল্ট ভালো ছিল, কারণ ওই যে হার তো মানা যাবে না, প্রথম স্বপ্নভঙ্গ, কিন্তু হার মানা যাবে না। রেজাল্ট ভালো ছিল, সেই সাথে নানান ধরনের কর্মকাণ্ডে, কালচারাল অ্যাক্টিভিটিসে ইনভলভ ছিলাম, যেটা হয়তো আমাকে সুযোগ করে দিয়েছে কমিউনিকেশন ডেভেলপ করতে এবং অন্যদের সাথে কথা বলার সুযোগটা তৈরি হয়েছে। নিজের ভেতর একটা কনফিডেন্সও অনেকটা বেড়ে গেছে। তো মাস্টার্সের রেজাল্ট বের হওয়ার আগেই আমার একটা অপরচুনিটি হয়। আমি প্রথম আমার সিভিটা সাবমিট করি বাংলাদেশের এফএমসিজি ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি বলা হয় নেসলে বাংলাদেশ লিমিটেডে, সেখানে। এবং খুব ইন্টারেস্টিংলি চাকরিটা আমি পেয়ে যাই। হয়তো আমার এই পূর্বের যে খাটাটা, সেটা এখানে বেশ ভালো কাজ করে, কারণ এই রোলটা চাইছিল এমন কাউকে যার নিউট্রিশন নলেজ আছে, কিন্তু আবার একই সাথে সে কমিউনিকেশন খুব ভালো বোঝে এবং পাবলিক অ্যাপিয়ারেন্স করতে পারে, সো যাতে পাবলিক রিলেশনটা নিয়ে কাজ করতে পারে। ওখান থেকে আমার মার্কেটিং এর যাত্রা শুরু। নেসলেতে ছিলাম 12 বছরের মতন। ধাপে ধাপে এগিয়ে যাওয়া, ধাপে ধাপে শেখা, এবং যেখানে আমার আশেপাশে সবাই আসলে মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা, আমাকে কিন্তু কাজ করে করে বাকিটা শিখতে হয়েছে। নানানভাবে ট্রেনিং নিয়েছি, এর সাথে পাশাপাশি চাকরির পাশাপাশি সংসার, এবং সংসারের পাশাপাশি এমবিএটা করে নেই নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, ওখানে থাকা অবস্থাতেই। পরবর্তীতে আমি জয়েন করি ব্র্যাক এন্টারপ্রাইজে এজিএম মার্কেটিং হিসেবে, যেখানে আরং ছাড়া তাদের বাকি 11টা এন্টারপ্রাইজের মার্কেটিং হেড হিসেবে ছিলাম। সেখান থেকে আসলে আমার জানা যে একটা সোশ্যাল বিজনেস কেমন হয়, এবং তার জন্যই আমার ভেতরে সেই আকাঙ্ক্ষাটা তৈরি হওয়া, যাতে আমরা অন্যদেরকে আরো বেশি সহায়তা করতে পারি। মাঝখানে আমি ছিলাম ইগলুতে হেড অফ মার্কেটিং হিসেবে। আমার জীবনের সবচেয়ে বড় যেটা সুযোগ, সেটা তৈরি হয় হচ্ছে কোভিডের সময়, যখন আমি গ্রামীণ ড্যাননে জয়েন করি আমি হেড অফ মার্কেটিং হিসেবেই। কিন্তু যেহেতু তখন কোভিড ছিল, সবকিছু ভেঙে গেছে, ব্যবসা অবস্থা খারাপ। কোভিডের সময়টা কিন্তু আরেকটা বেশ বড় একটা ধাক্কা এবং একটা পরিবর্তন, পুরো পরিবর্তন, এবং যে একটা এন্টারপ্রেনার একটা গ্রুপ কিন্তু তখন এফ কমার্সের মাধ্যমে কিন্তু তৈরি হয়েছে, কারণ ওটাই তখন প্রয়োজন ছিল। কারণ কি, আপনার পুরো সিস্টেম ভেঙে গেছে, মানে রিটেইল নেটওয়ার্ক, দোকানে যাওয়াটা
মুশকিল হয়ে গেছে। আবার একই সাথে আমরা যে ধরনের ব্যবসায় আছি, এফএমসিজি, আমাদের ব্যবসার একটা বড় অংশ কিন্তু দোকানে দোকানে, তো সেটাকে সুন্দর করে গোছানো, আবার নতুন করে ডিজাইন করা। আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই এই প্রোগ্রামের সাথে আমার অ্যাসোসিয়েশন, যেখানে আমি মনে করি একাত্ম, আমি গ্রামীণ ড্যানোনে জয়েন করার সঙ্গে সঙ্গেই কোভিডের ভেতর আমার প্রথম কাজ ছিল হচ্ছে হোম ডেলিভারি চালু করা, কারণ মানুষের তখন ওটা নিড ছিল। সো বাসায় গিয়ে পৌঁছে দেয়া, যাদের ক্ষমতা আছে, ক্রয় ক্ষমতা বেশি, তাদেরকে দামি প্রোডাক্টটা তার বাসায় গিয়ে পৌঁছে দেয়া। যার ক্রয় ক্ষমতা নেই তার ডোর টু ডোর গিয়ে আমাদের অ্যাক্টিভেশন টিম তার প্রয়োজনীয় প্রোডাক্টটা, কারণ আমাদের পণ্যটার হয়তো আপনি নাম শুনেছেন শক্তি দই, এখানে প্রচন্ড পুষ্টি আছে যেগুলো ওই সময় আরো বেশি প্রয়োজনীয় ছিল, তো তাদের বাসায় গিয়ে পৌঁছে দেয়া। এবং তার বাইরে যাদের একান্তই ক্ষমতা ছিল না তাদের জন্য বিভিন্ন যে সোশ্যাল, আমরা জানি যে গ্রামীণ ড্যানোনের সাথে আসলে প্রান্তিক পর্যায়ের অনেক নারীরা জড়িত, যারা এই খাবারগুলো তৈরিতে কাজ করে চলেছে। আমরা যেটা করি, আমি যদি বলি হচ্ছে যে আমরা আপস্ট্রিম এন্ড ডাউনস্ট্রিম দুই দিকে কাজ করি। আপস্ট্রিম মানে কি? আপস্ট্রিম মানে হচ্ছে যার কাছ থেকে আমরা আমাদের র মেটেরিয়াল গুলো নেই। শক্তি দই বলি, এখানে র মেটেরিয়াল কিন্তু হচ্ছে মেজর দুধ। তো এই প্রান্তিক খামারি যারা আমাদের সাথে কাজ করেন তাদের বেশিরভাগ 90% হচ্ছে মহিলা। আবার আমাদের যে ফ্যাক্টরিটা, সেখানে এমন ভাবে ফ্যাক্টরিটা ডিজাইন করা যাতে বগুড়াতে, তো যাতে ওখানকার যে সহজ সরল মানুষগুলো যাদের হয়তো এডুকেশনাল স্কিল অনেক ভালো না এবং যার একটা বড় অংশ হচ্ছে মহিলা, তারা এসে খুব সহজে আমাদের ফ্যাক্টরিতে কাজ করতে পারে। তো এখান থেকে আমাদের যাত্রাটা শুরু। মানে আপনারা আসলে শুধু যে বিজনেস করছেন তা না, আপনারা সোসাইটিকে মানে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রেও কাজ করছেন। আমাদের অবজেক্টিভ অ্যাকচুয়ালি দুটা, এটা তো সোশ্যাল বিজনেস এবং বিশ্বের প্রথম সোশ্যাল বিজনেস এন্টারপ্রাইজ, সারা বিশ্বের প্রথম গ্রামীণ ড্যানোন। তো সেখানে যেটা আমরা করি, দুটো অবজেক্টিভ নিয়ে কাজ করি। একটা হচ্ছে ব্রিঙ্গিং হেলথ থ্রু নিউট্রিশন, মানুষকে পুষ্টি পৌঁছিয়ে দেওয়া। আগে এটা মূলত ছিল বাচ্চাদের জন্য, এখন আমরা জানি সবারই পুষ্টি প্রয়োজন, সো এটাকে আমরা আরো এক্সটেন্ড করে নিয়ে গেছি। আর দ্বিতীয় যে অবজেক্টিভ সেটা হচ্ছে এম্পাওয়ার করা, ইকোনমিক যে আমাদের ইকোসিস্টেম, সেখানে মানুষের ভেতর এমপ্লয়াবিলিটি অর্থাৎ কর্মক্ষমতা তৈরি করা। সেক্ষেত্রে আমরা মনে করি সবচেয়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠী হচ্ছে নারী, তো নারীকে এগিয়ে নিয়ে যাওয়া। নারীদের এগিয়ে যাবার কথা আপনি বলছিলেন। আমাদের সাথে আসলে যুক্ত হয়েছেন যশোরের ঝিকরগাছা থেকে তাসফিয়া ত্রিনয় নামে আমাদের একজন নারী উদ্যোক্তা, যিনি ই কমার্সে কাজ করছেন এবং ভীষণ ভালো কাজ করছেন। তিনি আমাদের পরিবেশ বান্ধব প্রাকৃতিক সাবান নিয়ে কাজ করছেন এবং আমাদের দেশি পণ্য নিয়ে আসলে উনি এগিয়ে যেতে চান। তো আমরা একটু স্বাগত জানাই তাকে। তাসফিয়া ত্রিনয়, আপনি কেমন আছেন? কেমন চলছে? আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো চলছে। আপনারা কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আমরাও ভীষণ ভালো আছি। অনেক ভালো লাগছে আপনাকে দেখে এখানে। আমরা আসলে আরো অনেক কথা বলবো, আমাদের অনেক গল্প হবে। আর আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাকে এই জায়গায় ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ আপু। তোমাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের অপরাজিতার সাথে থাকার জন্য, কারণ তুমি নিজেও একজন অপরাজিতা। তো আপা, আমরা একটা ছোট ভিডিও ক্লিপ তৈরি করেছি তাসফিয়া ত্রিনয়কে নিয়ে, আমরা যদি একটু দেখে আসি। খুবই ভালো লাগবে। নিজের স্বপ্ন ভুলে পরিবার নিয়ে ভাবতে গিয়ে সাফল্যের উদাহরণ হয়েছেন এক ক্ষুদ্র উদ্যোক্তা। একদিকে হিসেবে জীবনের টানাপোড়েন, অন্যদিকে অসুস্থ পিতার কন্যা যশোরের ঝিকরগাছার মেয়ে তাসফিয়া আফরোজ ত্রিনয়। ত্রিনয়ের মাথায় শোভিত হয়েছে সেই সাফল্যের মুকুট। ত্যাগ, সংকল্প আর স্বপ্ন পূরণের দৃঢ়তায় ত্রিনয় শূন্য থেকে আজ উদাহরণ। দারিদ্র্য যখন ত্রিনয়ের আষ্টে পৃষ্ঠে দগদগে ক্ষত তৈরি করছিল, তখনই জীবন জয়ের অদম্য স্বপ্ন জেগে ওঠে তার মনে। ক্ষুদ্র এই উদ্যোক্তার জীবন জয়ের শুরুটা হয় ঠিক এইভাবেই। মায়ের কাছে সংসারে বাজার খরচের জন্য ছিল 155 টাকা। সেখান থেকে 100 টাকা নিয়ে 100 গোলাপ ফুল কিনে নতুন উদ্যোগ শুরু করেছিল ত্রিনয়। এখন হাজার হাজার গোলাপ ফুল অপেক্ষা করে তার বারান্দায় বা ছাদে। গোলাপ ফুল, নিম পাতা, সজনে পাতা, কমলার খোসা, আমলকি,
মসুরির ডাল, মুলতানি মাটি, আলু, বিটরুট সহ বিভিন্ন জিনিসের গুঁড়া বানিয়ে বিক্রি করছেন ত্রিনয়। আর এই টাকা দিয়েই অসুস্থ বাবা, মা, 2 বোন ও ত্রিনয়ের খরচ চলছে। একসময় ঘরে খাবারই থাকতো না, এখন আমরা যেমন আছি তাকে ভালোই বলা যায়। এমনটাই ছিল ত্রিনয়ের সহজ স্বীকারোক্তি। তার এই উদ্যোগের নাম ত্রিনয় কালেকশন অ্যান্ড ক্রিয়েশন। গোলাপ সহ বিভিন্ন পণ্যের গুঁড়া বিক্রি করেন ফেস প্যাক বা হেয়ার প্যাক হিসেবে। আছে শতভাগ খাঁটি নারিকেল তেল, হার্বাল সোপ, আরও কত কি। এসব পণ্যই ত্রিনয়ের স্বপ্ন পূরণে সাহস হয়ে ধরা দিয়েছে। ত্রিনয় টঙ্গী সরকারি কলেজ থেকে অনার্স 3য় বর্ষের পরীক্ষা দিয়েছেন। সংসারের হাল ধরতেই সাহস করে হার্বাল পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন। উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার ত্রিনয়ের উদ্যোগ সম্পর্কে বলেন, আমরা যা চিন্তাও করতে পারি না সেসব জিনিস নিয়ে ত্রিনয় উদ্যোক্তা হয়েছেন। ছোট্ট একটা মেয়ে, অথচ পুরো পরিবার চালাচ্ছেন। ত্রিনয়ের গল্প যত পেছনে যায়, অবাক আর বিস্ময় যেন তাড়া করে বেড়ায়। আগে সব উপকরণ শিলপাটায় বাটতেন ত্রিনয়ের মা, এখন ব্লেন্ডারের শব্দ ঘর ছাপিয়ে দূর দিগন্তে মিলিয়ে যায়। অর্থ নয়, কেবল সাহসকে পুঁজি করে ত্রিনয় যেন আজ একজন অপরাজিতা। জয় আর সাফল্য এখন যার নিকট বন্ধু। তাসফিয়া, ত্রিনয়, আপনার যে উদ্যোগটা সেটা তো আসলে আপনি শুরু করেছিলেন কোভিড এর সময়, তাই না? জি আপু, 2020 সাল। আচ্ছা, তো এই যে আপনি শুরু করলেন, আমি যদি বলি যে আপনার আসলে অনুপ্রেরণাটা কি ছিল, কেন আপনার মনে হলো যে আপনি এই ই কমার্স সেক্টরে আপনি উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে চান? আপু, আমি উদ্যোক্তা হয়েছি মূলত আমার ফ্যামিলির প্রয়োজনে। কারণ আমার আব্বু অনেক অসুস্থ হয়ে পড়েছিল করোনার সময়। আমার আব্বুর যে দোকানটা ছিল, দোকানের মালিক নিয়ে নেওয়ার কারণে আমার আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ে, যে 3 মেয়ে, তারপর পুরো পরিবার কিভাবে চলবে। তো এটা দেখে আসলে আমি আব্বু আম্মুকে নিয়ে এটা ভাবছিলাম যে কি করা যায়। তো আব্বু আম্মুকে নিয়ে আব্বু আম্মুর টেনশনটা দূর করার জন্য পরে আমি ভাবলাম যে আমার যেহেতু কোনো বড় ভাই নাই এবং পরিবারের বড় মেয়ে আমি, তো আমাকেই কিছু একটা করতে হবে। তো তারপরে আর কি আপু চিন্তা করলাম যে কিছু করতে হবে, এবং ই কমার্স প্ল্যাটফর্মে যেহেতু আমি যে যে দিকটা নিয়ে কাজ করি, আমার ইনভেস্ট খুব কম ছিল। এজন্য আমি প্রথমে ভাবছিলাম যে কি করব। ইনভেস্ট যেহেতু কম, তখন আমি ভাবলাম যে আমি খাঁটি কিছু জিনিস তৈরি করি, যেগুলো হচ্ছে রূপচর্চার কাজে মেয়েরা ব্যবহার করে। বিভিন্ন নিমের পাতা, সজনের পাতা বা গোলাপ ফুল। তো এগুলো আসলে আগে আম্মু আমাকে রূপচর্চা করার জন্য পাউডার করে দিত। তো এটার চাহিদা অনেক বেশি হোস্টেলের আপুরা বা বিভিন্ন লেডিস গ্রুপে দেখতাম। তো এর জন্য আমি এটা নিয়েই শুরু করেছিলাম। তাসফিয়া, ত্রিনয়, খুব ভালো লাগলো আপনার শুরুর গল্পটা শুনে। আমি আশা করি যে আমাদের যারা দর্শক আছেন অপরাজিতার, তারাও আপনার গল্পটি শুনে নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন। আপনি আমাদের সাথেই থাকুন, আবার আপনার কাছে আমরা ফিরবো। আপা, যেটা বলছিলাম যে এই যে একটা উদ্যোগ নিচ্ছে নারীরা, না, বা একটা কি বলবো, যে একটা বিপ্লব বলা যেতে পারে। ই কমার্স সেক্টরে অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। তো এই নারী উদ্যোক্তাদের কিন্তু অনেকেই প্রাতিষ্ঠানিক, আপনি যেমন মার্কেটিংটা পড়াশোনা করেছেন বা আপনি একটা জায়গায় কাজও করছেন একটা কোম্পানিতে, তো সেই জায়গাটা তো আসলে একটা মেয়ে পারবে না, একটা নতুন যে মেয়েটা একদমই শুরু করেছে। তো এই ক্ষেত্রে আমাদের ই কমার্সে যারা নারী উদ্যোক্তা কাজ করছে, তাদের মার্কেটিং এর জায়গাটা আপনার কাছে কেমন মনে হয়? আমার যেটা মনে হয়, আপনার কথার সাথে আসলে আমি পুরোপুরি একমত নই যে তারা পারবে না, কারণ তারা অপরাজিতা, তারা অবশ্যই পারবে। এবং আমি যদি দেখি যে কোনো এন্টারপ্রেনার যারা তাদের শুরুটা করেছিলেন, তারা কিন্তু সেই সেক্টর থেকে আসে না। ইভেন আমার গল্প যখন বলছিলাম যে আমি একটা অন্য সেক্টর থেকে এসে তারপরে আস্তে আস্তে শিখেছি, এটাকে বলে কি হচ্ছে যে যেটা আমার প্রয়োজন সেটা আমি করে নেই। আর তারা তো অপরাজিতা, তারা অবশ্যই পারেন। সো তার যে প্রয়োজনটা সেটাই তাকে আসলে শেখায় হচ্ছে কিভাবে এটা করতে হবে। এর পরবর্তীতে এটা আমাদের দায়িত্ব যারা কাছাকাছি আছি তাদেরকে সহযোগিতা করা।
মার্কেটিং এর ক্ষেত্রে যদি বলি আমি যে সবচেয়ে সহজ, আপনার প্রশ্ন ধরেই যদি আমি বলি, সবচেয়ে সহজ হচ্ছে যে আমার হাতে একটা স্মার্টফোন আছে, এটার সারাদিন হচ্ছে তো আমরা একটা মেজর সময় হচ্ছে স্ক্রিনে থাকি, কখনো ফেসবুকে থাকি, কখনো ইনস্টাগ্রামে থাকি, কখনো ইউটিউবে থাকি। এটাকে একটু সঠিকভাবে ব্যবহার করা, এটা আমাদের শুরুর গল্প হতে পারে যারা ই কমার্সে আগ্রহী, যে আমার প্রোডাক্টটা আমি এটা দিয়ে একটা সুন্দর ছবি তুলি। এখনকার যে মোবাইল সেখানে কিন্তু এই ফিচারটা বেশ ভালো। সো একটা সুন্দর করে আমার প্রোডাক্টটার ছবি তুলে আমি যদি আমার পেজেই দেই এবং পরবর্তীতে এই একই ফেসবুক পেজের সাথে আমি আমার ইনস্টাগ্রাম পেজটাকে ট্যাগ করে দেই, আমি কিন্তু দুটা চ্যানেল পেলাম, রাইট? যেখান থেকে আমরা ইমিডিয়েটলি কিছু কানেকশন করতে পারি। কারণ যারা ই-কমার্স আছেন যারা, তারা চাইলে এটাকে ইনস্টাগ্রামের সাথেও যুক্ত করে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু খুব সহজেই একটা ক্লিক করলে দুটো চ্যানেল হয়ে যাচ্ছে, প্রচারটা হচ্ছে। জি, এবং আপনি যখন একটা পেজ তৈরি করছেন তখন দেখবেন ওখানে 4-5 রকম আপনার কাছে হচ্ছে গিয়ে রিকোয়েস্ট, আমি বলবো হচ্ছে যে ইনপুট চায় যে তুমি এটা কোথায় কোথায় কানেক্ট করতে চাচ্ছ। এটা কি শুধু হোয়াটসঅ্যাপে, নাকি আপনার পেজটাকে কমপ্লিট করার জন্যই? কিন্তু তাকে এই অ্যান্সারগুলো দিতে হয়। ই-কমার্সের লাস্ট এবং সবচেয়ে নেসেসারি যে স্টেপ সেটা হচ্ছে ই কমার্স, ওয়েবসাইটের সাথে কানেক্ট করা। সো নিজের প্রোডাক্টগুলো আপনি যদি ছোট্ট একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে ফেসবুকের সাথে কানেক্ট করে দেন, জাস্ট ছোট্ট একটা ক্লিক বাম থেকে ডানে, তাহলে আমার পুরো পেজটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং অ্যাকচুয়ালি তখনই আপনার প্রোডাক্টের ভিজিবিলিটি মানুষের কাছে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কেন এটা বলছি? যে যতক্ষণ পর্যন্ত না আপনি ফেসবুকে যাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত না আপনি এটা বুস্ট করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু যে ফেসবুকে নেই সে আপনার প্রোডাক্টটা দেখতে পাচ্ছে না, বা সে যে এটার কথা ভাবে নাই সে এটা দেখতে পাচ্ছে না। কিন্তু ওয়েবসাইটে যখন গিয়ে মানুষ লেখে, যে আমি যদি তাসফিয়া তিনয়ের কথাই চিন্তা করি, যে সে কোনো একটা হার্বাল প্রোডাক্ট খুঁজছে, এই যে সার্চ ইঞ্জিন গুগলের হোক বা কারো, ওয়েবসাইট থাকলেই কেবল সেটা সামনে চলে আসে। সো এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে কিন্তু এটা আমরা খুব সহজে সামনে নিয়ে আসতে পারি, যেটা ফেসবুকে হয়তো আপনি 100% এই স্কোপটা পাচ্ছেন না। সো ছোট্ট একটা ওয়েবসাইট বানিয়ে ফেলা হচ্ছে গিয়ে স্টেপ 2। তারপর স্টেপ 3 হচ্ছে এই ওয়েবসাইটটাকে আপনার হচ্ছে ই কমার্সে নিয়ে যাওয়া, অর্থাৎ এখানেই ক্লিক করে আপনার প্রোডাক্টটার অর্ডার করতে পারা। আমাদের যারা এখন পর্যন্ত নারী উদ্যোক্তা আছেন তারা মূলত কিন্তু ই-কমার্সে থাকেন, যে কারণে ছোট্ট একটা প্ল্যাটফর্মে অনেক বেশি মানুষ, এবং হয়তো সে যে পরিমাণে তার ব্যবসাকে হচ্ছে গিয়ে সমৃদ্ধ করতে চাচ্ছে সেটা হয়ে আসছে না। সো আমরা এইভাবে করে একটু একটু করেও কিন্তু বাড়াতে পারি। এবং একটু আগে বলছিলাম হচ্ছে যে অন্যদেরকে সাহায্য করা, আসলে একজন অপরাজিতার আরেকজন অপরাজিতাকে সাহায্য করা প্রয়োজন। তো সেক্ষেত্রে কথার কথা, হয়তো আপনারা অলরেডি এটা করছেন। তাসফিয়া যদি তার পণ্যগুলো আপনার যে ব্র্যান্ড অপরাজিতার থ্রুতে বিক্রি করার চেষ্টা করে, একইভাবে আমরা যে কাজগুলো করে থাকি, যে কথার কথা আমার নিজের ই কমার্স প্ল্যাটফর্ম আছে, একই সাথে কিন্তু আমার পণ্যটা বিজনেস টু বিজনেস এবং এক্সটেন্ডিং দ্য বিজনেস, যার সাথে নিডটা আছে আপনার কাছ থেকেও এই পণ্যটা নেয়, আপনার আর অ্যাডিশনাল এটা তৈরি না করে তাসফিয়ার কাছ থেকে নিয়ে নেয়া, ঠিক আছে? সে আসলে তখন আমার ভেন্ডর হয়ে গেল বা ভেন্ডর হিসেবে সে কাজ করলো। বা কথার কথা আমি যদি বলি যে আমাদের যে আরেকদের বড় ইন্ডাস্ট্রি, তারা আমরা কি করি, আমাদের পণ্যটা আমাদের নিজেদের রিটেইল নেটওয়ার্কে কাজ করি, মডার্ন ট্রেড গুলোতে দেই, এই সেই সাথে আমাদের ই কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি কিন্তু চাল ডাল দারাজ এই ধরনের বাকি প্ল্যাটফর্মগুলোর থ্রুতেও বিক্রি করি। একই কাজ কিন্তু আপনাদের পক্ষেও করা সম্ভব। এবং আপনি যখন দেখবেন হচ্ছে যে একইভাবে আমি যদি ফেসবুক পেজের কথাই বলি, যে এখানে চাইলেই আপনি ট্যাগ করতে পারেন পার্টনার। সো এই ট্যাগ করা পার্টনার, যখন আপনি যখন একটা পোস্ট দিচ্ছেন, কথার কথা তাসফিয়ার পেজ থেকে একটা পোস্ট হলো যে তার পাউডার
নিম পাতার যে পাউডার সেটা বিক্রি হচ্ছে এবং আপনার ওখানে যাচ্ছে। তাসফিয়া চিনয় আসলে অনেক বেশি বিখ্যাত হয়েছেন আমাদের রোজ পাউডার দিয়ে। জি, সো রোজ পাউডারের কথাই যদি আপনার প্ল্যাটফর্মেও থাকে, ট্যাগ করে দেয়া যে তাসফিয়া তিনয় তার পেজের পাশাপাশি পার্টনার হিসেবে আপনাকে ক্লিক করে দিল, তাতে কি হলো, দুটা রিচ কিন্তু একসাথে পেয়ে যাচ্ছি আমরা। এইভাবে স্কেল আপ করা, 1 টাকাও খরচ নেই, কিন্তু শুধুমাত্র হচ্ছে গিয়ে নিজেদের ইচ্ছার কারণে সহযোগিতা করা, সিম্পল একটা ট্যাগ যে আপনার যে ফলোয়ার্স তারাও এটা কিন্তু পেয়ে যাচ্ছে। যেমন দেখা যায় যে আমরা যেটা, ও একটা পণ্য নিয়ে কাজ করছে, সেম পণ্য নিয়ে আমি কাজ করছি, তো দুজনেই একই পণ্য নিয়ে কাজ করছি, তাহলে কি কোথাও ক্ল্যাশ হচ্ছে কিনা? আমার কাছে এই বিষয়টা সবসময় মনে হয়েছে যেটা আসলে কখনোই আমাদেরকে মানে এটা কোনো বিষয় না যে এটা একটা ব্যবসা একটা ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করে, বরং একই সাথে কিন্তু দুটো ব্যবসা উঠতে পারে যদি একজন আরেকজনকে সহযোগিতার জায়গায়। তাসফিয়া চিনয়, আপনার কাছে আমাদের একটা ছোট প্রশ্ন আছে। আপনি কি এরকম কিছু ভাবছেন, আপনার পণ্য যদি কেউ চায়, কোনো কমার্স উদ্যোক্তা যে সে আপনার পণ্যটি নিতে চায় বা সে আপনার সাথে B2B বিজনেসের মাধ্যমে যুক্ত হতে চায়, সেক্ষেত্রে আপনার কি মনে হয় আপনি যুক্ত হবেন, বা আপনার এই সম্পর্কে আপনার ধারণাটা কেমন, আপনি কি মনে করেন? আপু, এই সম্পর্কে আমার ধারণাটা ম্যাডাম যে কথাগুলো বললেন এগুলাই, কারণ আমাদের বিজনেসের প্রসার বাড়াতে হলে কিন্তু আমাদের এই যে যেটা যে একজনের মাধ্যমে আরেকজনের সেলটা বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনার পেজের ক্ষেত্রে কি আপনি কোনো এরকম কোন স্ট্র্যাটেজি ফলো করেন, বা আপনি? আমি এখনো এটা শুরু করিনি, এখনো আমি এভাবে কোনো কিছু শুরু করিনি, কিন্তু ইনশাল্লাহ সামনে করব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার সাথে কথা হচ্ছিল আমার অনেক বিষয় নিয়ে, যেগুলো আপনি মার্কেটিং এর ক্ষেত্রে আপনি সমস্যার ভিতরে পড়ছেন, আপনি যেহেতু আপনার খুবই ছোট্ট একটা ক্ষুদ্র উদ্যোগ, তো আমাদের সাথে আপা আছেন। আপনার কি আপাকে কোনো প্রশ্ন যদি আপনি চান তাহলে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন। জি, থ্যাংক ইউ আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি যেটা মার্কেটিং এর বিষয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে প্যাকেজিং এর বিষয়টা। যেহেতু আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, সেহেতু প্রথমেই আমরা প্যাকেজিং এ খুব বেশি ইনভেস্টমেন্ট করতে পারি না, বা অনেকেই করতে পারলে অনেকেই পারি না ইনভেস্টমেন্টের জন্য। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের পণ্যের কোয়ালিটিটা অনেক ভালো হলেও আমাদের পণ্যটা প্যাকেজিং এর জন্য সবাই নিতে চাচ্ছে না, বা যারা খুব ভাবে চিন্তা করে যে হ্যাঁ এই জিনিসটাই বানাচ্ছে, এটার সবকিছু আমরা দেখছি ভিডিও, যেমন আমার কাস্টমাররা সবাই ভিডিও দেখে বা আমার অনেক বিশ্বস্ত হয়ে গিয়েছে ওনারা, এজন্য দেখা যায় ওনারা আমার প্রোডাক্টটা কেনে। কিন্তু দেখা যায় কাস্টমার তো সবাই একরকম না, অনেকেই আছে প্রোডাক্ট কেনার আগে সেটা দেখতে আগে কেমন, অবশ্যই আমরা ওই যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এরকম বিষয়টা হয় থেকেই যায়। তো এই বিষয়ে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করি, কারণ সব কাস্টমারের কাছে আমি আমার প্রোডাক্টটা সব কাস্টমারের কাছে পৌঁছে দিতে চাই, কিন্তু প্যাকেজিং এর জন্য হয়তো আমি সবার কাছে দিতে পারি না। এই বিষয়টা আমি অনেক চ্যালেঞ্জ ফেস করছি। তাসফিয়া, আমি একটা সম্পূরক প্রশ্ন করি আপনাকে। আপনার যে কাস্টমাররা, তাদের ইনসাইটটা কি, তারা কি চায়, কি বলে যারা নিতে চায় না প্যাকেজিং এর জন্য? প্যাকেজিং এর জন্য নিতে চায় না ওইভাবে কেউ মানে বলে না, কিন্তু অফলাইনে বিভিন্ন, অনলাইনে সবাই নেয় আলহামদুলিল্লাহ, এবং আমার অনেক লয়াল কাস্টমার আছে, তারা হচ্ছে খুব বেশি প্লাস হচ্ছে খুব প্রশংসাও করে প্রোডাক্টস এর মানের। কিন্তু যখন আমি কোনো অফলাইনে মেলায় বসি বা কোনো হচ্ছে অফলাইনে কোথাও প্রোডাক্ট দিতে যাই, তখন দেখা যায় মানে তারা কিছু বলে না, কিন্তু প্রোডাক্টটা হাতে নিয়ে জানি ফেস রিয়াকশনটা মনে হয় যে তার ভালো লাগে না, এরকম মনে হয় আমার। প্লাস এই জন্য সে নিচ্ছে না এরকম লাগে। আমার মনে হয় যে আমার প্যাকেজিংটা যদি আরো একটু বেশি কোয়ালিটিফুল হতো, তাহলে হয়তো আমি সবার কাছে পৌঁছায় দিতে পারতাম। এখন দেখা যায় যারা মান ভালো দেখছে, বা যারা দেখছে যে আমি নিজে তৈরি করছি এটা পিওর, তারা নিচ্ছে। কিন্তু ওই সময়টা প্যাকেজিং উন্নত হলে যে দেখতে সুন্দর লাগছে, দেখি এটা নিয়ে দেখি কেমন লাগে, সবার হাতে আমি এটা পৌঁছাই দিতে পারি। গট ইট।
তাসফিয়া, আমি আপনার পণ্যটা দেখেছি এবং একই সাথে আপনার প্যাকেজিংটাও দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি দুটো জিনিসকে একসাথে করি, এক হচ্ছে পণ্যের এন্ড প্রাইস, অর্থাৎ যেই দামে আপনি এটাকে বিক্রি করে থাকেন সেটাকে সমান রেখে যদি আমরা প্যাকেজিং এ আরেকটু হচ্ছে খরচ বাড়াতে হয় তাহলে কি দাঁড়ায়, এটাকে আমি দুই ভাবে দেখি। এক নাম্বার হচ্ছে যে কথার কথা আপনার যে মোলটা আছে দুইটা শেপের, সম্ভবত একটা গোল ওভাল আর একটা হার্ট শেপ। আপনার যে সাবানটা এটার নেট ওয়েট অর্থাৎ ওজনটা কি হয় আপনার কি জানা আছে? হ্যাঁ, এটা হচ্ছে 70 গ্রাম ওজন হয় সাবানটা। 70 গ্রাম ওজন হয়। সো খুব সহজেই যদি 70 গ্রামের জায়গায় আপনি 60 গ্রাম কিংবা 50 গ্রামে হচ্ছে এটাকে নামিয়ে আনেন, তাহলে আপনার কিন্তু র মেটেরিয়ালের কস্ট এখানে কমে গেল, তাই এটা গেল একদিকে। সেক্ষেত্রে আপনি হচ্ছে প্যাকেজিং এ আরেকটু ব্যয় করতে পারেন। আমি আপনার পণ্যের শেষ আপনার যে খরচ ওটাকে এক রেখে বা আরেকটু কমিয়ে কিভাবে আরো আকর্ষণীয় করা যায় সেটা নিয়ে কথা বলার চেষ্টা করছি। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্যাকেজিং এর একটা মেজর অংশ হচ্ছে গিয়ে পলি প্যাকস, তার উপরে ছোট্ট একটা অংশ আমি দেখেছি হচ্ছে কাগজের প্রিন্টেড একটা কিছু আছে যেখানে হয়তো আপনার ব্র্যান্ড নেমটা দেয়া আছে, তাই তো? জি জি। সেই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু আপনি আপু প্রাকৃতিক পণ্য নিয়ে কাজ করেন এবং আপনার জন্য এটা একটা বড় সুযোগ, আপনি যদি এই পলিথিনটাকে বাদ দিয়ে একটু মোটা কাগজে এটাকে নিয়ে আসেন, ঠিক আছে, দুদিক খোলা থাকলো, একটা জাস্ট স্কয়ার একটা ছোট কাগজ যেটা আপনার হতে পারে হচ্ছে হ্যান্ডমেড, বাসার যে পুরোনো কাগজগুলো থাকে সেগুলোকেও কিন্তু আমরা সুন্দর করে মোল্ড করে আবার নতুন করে রং করে, ওর প্রোডাক্ট হচ্ছে অর্গানিক এবং এটা অনেক বেশি পরিবেশ বান্ধব একটা পণ্য ও করছে, এখানে আসলে সেভাবে পলিথিন না করে সে কিন্তু চাইলে কাগজ নিয়ে আপনি কাজ করতে পারেন, অনেক কালারফুল হবে, অনেক সুন্দর হবে এবং সেক্ষেত্রে ডিফার করতে পারবে। কিন্তু যেই পণ্যটা প্রাকৃতিক ভাবে বা অর্গানিক ভাবে তার এন্ড রেজাল্টটা ওভাবে, এই যে প্রাকৃতিক ভাবে যে পণ্যগুলো উৎপাদিত হচ্ছে তাদের প্যাকেজিং এ যে কাপড় বা কাগজ অনেক সময় তো আপা খরচ পড়ে যায় তো অনেক। না, সে কারণে কিন্তু আমি দুটো ভাগে ভাগ করলাম। যদি বেশি খরচ হয় তাহলে তার প্রোডাক্টটায় কিছুটা কমিয়ে দিয়ে, মানে নর্মালি আমি যদি চিন্তা করি যে কোনো কমার্শিয়াল সাবান সেগুলো 50 গ্রামের বেশি নেই, আমি ওনাকে বলেছি হচ্ছে 60 গ্রামে নিয়ে আসেন। তারপরে এটাও কিন্তু জরুরি যে যে পণ্যটা নিয়ে আমি কাজ করছি তার মার্কেটটা বোঝা, যেটা আমরা আপনি বলছিলেন কথায় কথায় আমার মনে আছে যে ফেসবুক মানে আসলে লাইভে গিয়ে যে ট্রেন্ডটা শুরু হয়েছে এটা আসলে ই কমার্স না, সেটা যদি একটু ক্লিয়ার করতে না পারে তাহলে মনে হয় আমরা যদি তাসফিয়ার কথাতেই যাই বা আপনার কথাটা আগে শেষ করি, সেটা হচ্ছে যে কাগজ দিয়ে সে ডিফারেন্ট ফ্লেভার বা মানে সেটা যদি হচ্ছে নিম সাবান হয় সবুজের একটা বাহার নিয়ে আসা, সেটা যদি রোজ সাবান হয় তাহলে একটু ওই রোজি কালারটা নিয়ে এসে কিন্তু অনেক অ্যাট্রাকটিভ একটা ডিজাইন নিয়ে আসতে পারে শুধু কাগজে। ড্রাই রোজ পেপারটাও কিন্তু ডেকোরেশনে, হ্যাঁ একদম, কিছু কিছু হচ্ছে পেটালস উপরে, হ্যাঁ পেটাল দিয়ে সুন্দর করে ড্রাই করে দেয়া, তো অনেক সুন্দর এটা পৌঁছে যেতে পারে। আবার একই সাথে যদি জুট ব্যাগে নিয়ে আসে সেটা দিয়েও খুব সহজেই কিন্তু আমরা জুট ব্যাগেও এগুলো নিয়ে আসতে পারি, তাহলে অনেক বেশি হয়তো তার যে এন্ড কাস্টমার্স তার কাছে এটা মোর মিনিংফুল হয়ে যাবে। কিংবা হয়তো ওই যে ব্রাউন পেপার গুলো থাকে, সাজেশন হচ্ছে যেসব উদ্যোক্তারা প্যাকেজিং নিয়ে যে স্ট্রাগল করছেন তারা যদি তাদের প্রোডাক্ট কস্ট একটু কমিয়ে প্যাকেজিং এ একটু ইনভলভ হন, খুব সহজ আমি আপনাকে কিছুদিন আগে বোধহয় বলছিলাম যে শুধুমাত্র আমি যদি কসমেটিক্স এর কথা চিন্তা করি, গ্লোবালি একটা ব্র্যান্ড কিছু করে না যাদের হচ্ছে গিয়ে ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো এবং তারা প্রাকৃতিক উপাদান নিয়ে কাজ করে, বডি শপ। সো ওদের সিম্পল প্যাকেজিং থাকে সবসময়, সিম্পল হচ্ছে ডিজাইন থাকে। একইভাবে যদি আমাদের যে উদ্যোক্তারা আছেন তারা তার কি পণ্য তার সাথে রিলেট করে হচ্ছে প্যাকেজিংটা নিয়ে কাজ করেন, যা তার বাসায় আছে,
হয়তো আপনার টিস্যু যে বক্সটা যেটা আমরা ফেলে দিচ্ছি ওখান থেকেও কিন্তু আমি আমার মানে প্যাকেজিং মেটেরিয়ালের একটা অংশ পেয়ে যেতে পারি। তো এভাবে করেই কিন্তু আমরা জানি যে তাসকিয়া ত্রিনয় কিন্তু ভীষণ ক্রিয়েটিভ। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওনার পেজে যদি আপনি ভিডিওগুলো দেখেন, ভীষণ সুন্দর করে কিন্তু সে স্টোরি টেলিং করে। মানে আমরা যারা এফ কমার্সে যারা উদ্যোক্তা তারা অনেকে আসলে ওর পেজটা দেখি, মানে এত সুন্দর করে উনি ওনার পেজটাকে ডেকোরেশন করেন। মানে এটাও কি আপা একটা পার্ট আমাদের মার্কেটিং এর? অবশ্যই মার্কেটিং এর ক্ষেত্রে প্রথমে যেটা দরকার যে ব্র্যান্ডটা আসলে কেন আমি বারবার বলছি, যেহেতু উনি প্রাকৃতিক পণ্য নিয়ে কাজ করেন তাহলে প্রাকৃতিক সব জায়গায় নিয়ে যাওয়া। সো এই গল্পটা হতে পারে হচ্ছে আমার পণ্যটার কোয়ালিটি কি, এই গল্পটা হতে হয় কনসিস্টেন্ট, যে আমি এটা নিয়ে কাজ করি এবং আমি এর থেকে বের হই না। সো কনসিস্টেন্সি ইন ইউর স্টোরি, যে আমার ভিশন, আমি এইটা নিয়েই কাজ করি, সেটাই কিন্তু খুব জরুরি। এবং এটাকে মানে একসাথে সবসময় এটাকে লিঙ্ক করে রাখা, আমি যাই করব তাতেই যাতে এটা রিফ্লেক্টেড হয়, সেটা আমার পণ্যতে, সেটা আমার প্যাকেজিং এ, সেটা আমার প্রাইসিং এ, সেটা আমার প্রমোশনের কথা আপনি বলছিলেন, ফেসবুকে লাইভ করাই সবকিছু কিনা, প্রয়োজন নেই লাইভ করার। আমি বলবো ওনার যে ধরনের পণ্য, সেখানে কিন্তু পণ্যটার একটা ছবি, খুব সুন্দর একটা ছবি, তার পাশে হয়তো এর কিছু মেটেরিয়াল ইনগ্রেডিয়েন্ট যেগুলো, হয়তো কিছু গোলাপের পাপড়ি, ইনস্টাগ্রামের ছবিগুলো যদি আমরা একটু ফলো করি, তাতে এই কোয়ালিটি, ছবির যে কোয়ালিটি, এটাকে আরো সুন্দর করা সম্ভব। সেটা নিয়ে একটু আমরা কিন্তু কাজ করলেই পণ্যের দাম এবং আসলে মানুষ দিতে বাধ্য। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে উদ্যোক্তা কিন্তু শখের বসে আসলে এটা সম্ভব না, এটাতে প্যাশন থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, প্রয়োজন থাকতে হবে। মানে এই সব কিছু মিলিয়ে আমাদের তরুণ প্রজন্মকে এই ই কমার্সে আমরা আরো কিভাবে আগ্রহী করে তুলতে পারি? সবচেয়ে সহজ উপায় হচ্ছে অনেকগুলো এক্সাম্পল তাদের সামনে এনে দেয়া, যেমন আজকে তাসফিয়া, যেমন আপনি নিজে। তো একইভাবে যদি আমরা এইভাবে প্ল্যাটফর্ম গুলোর থ্রুতে তাদের সামনে বেশ কিছু এক্সাম্পল এনে দিতে পারি যে উনি সফল হয়েছেন, তাহলে আপনিও সফল হওয়ার সম্ভাবনা অনেক আছে, সেটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আসলে এন্টারপ্রেনারের যে জার্নি, এটা অনেক কঠিন একটা জার্নি, বারবার হচ্ছে গিয়ে থেমে যেতে হয়। নারী উদ্যোক্তাদের জন্য এটা আরো অনেক কঠিন, কারণ তারা সবসময় কিন্তু সঠিক ব্যাংক লোনটাও পেয়ে থাকেন না। তো সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে ছোট ছোট বিভিন্ন প্ল্যাটফর্মের থ্রুতে ট্রেনিং গুলো দেয়া। তার মানে ট্রেনিং এর কথা যদি আমি বলি, আমি একটু ত্রিনয় আছে আমার সাথে, ত্রিনয়ের কাছে একটু জানতে চাই। ত্রিনয়, আপনি যখন কাজ করেন, আপনি কি কখনো এটা বোধ করেন যে এই বিষয়টা নিয়ে, যেমন আমরা আজকে মার্কেটিং নিয়ে কথা বলছি, পণ্যের মার্কেটিং, কিভাবে আমার ব্যবসার মার্কেটিংটা করবো, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলছি, তো এখানে আপনি কি কখনো মনে করেন যে আমাদের এই প্রশিক্ষণের জায়গাটা ঘাটতি আছে, বা আপনার কাছে এই বিষয়টা কেমন, আপনি প্রশিক্ষণের ব্যাপারটা কিভাবে দেখেন? জি আপু, প্রথমেই ম্যাডামকে আমি থ্যাংক ইউ দিতে চাই, কারণ প্যাকেজিং এর যে আইডিয়া গুলো ম্যাডাম আমাকে দিল, আমি অলরেডি, ম্যাডাম বলছে অলরেডি আমি আইডিয়া করে ফেলছি যে আমি কিভাবে করব, কিন্তু এটা কখনো আসলে ভাবিনি সেভাবে, যে ম্যাডাম যে বিষয়গুলো বললো এগুলো নিয়ে আমি কখনো ভাবিনি। আমি ভাবছি যে প্যাকেজিং মানে অনেক বড় কিছু, অনেক ইনভেস্ট করতে হবে। ম্যাডামের আইডিয়াটা ইনশাল্লাহ আমি কাজে লাগাবো। আর প্রশিক্ষণের যে বিষয়টা, সেটা হচ্ছে আসলে এরকম একটা বিষয় থাকে যে আমরা যেমন ফুটবল কিন্তু মাঠে খেলতে গেলেই পারবো না, আমাদের গোল, মানে আমাদের গোল দিতে হলে অবশ্যই আমাদের ফুটবল খেলাটা শিখতে হবে। তো ব্যবসাও এরকম, সবকিছুর মধ্যে অনেকে ভাবে যে ব্যবসায় লেখাপড়া লাগবে না, আমি অনলাইনে ব্যবসা করব, আমি কিছু প্রোডাক্ট বানাবো, এটা ছবি দিব, বিক্রি হয়ে যাবে, কিন্তু বিষয়টা আসলে এরকম না। আমাদের ব্যবসার জন্য অনেক প্রশিক্ষণ নিতে হবে, অনেক লেখাপড়া করতে হবে, তাহলেই কিন্তু আমরা বিজনেসে হচ্ছে ভালো করতে পারবো। কারণ নতুন স্টার্ট করলে, কিছু ছবি দিলে, ভিডিও করলে এটা ফেল হয়, কিন্তু একটা সময় টিকে থাকাটা খুব কষ্টের হয়ে যায়। তো এই টিকে থাকতে হলে অবশ্যই আমাদের মানে বিজনেস নিয়ে লেখাপড়া করতে হবে, বিজনেস নিয়ে জানতে হবে, এই আর কি। এটার জন্য তো অবশ্যই প্রশিক্ষণ খুবই প্রয়োজনীয় আমাদের জন্য, আমি এটা মনে করি। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ট্রেনিং করেছি এর আগে, এখনো করছি। থ্যাংক ইউ।
ত্রিনয়, আমাদেরও ভীষণ ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে পেয়ে। আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনি আমাদের অতিথিকে করতে পারেন। আপনার আর কোনো প্রশ্ন আছে যেটা আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে? থ্যাংক ইউ আপু। আপু আসলে ম্যাডাম যে বিষয়গুলো বলেছে সেগুলো আমি ফেস করতাম, এবং আমি যেটা বেশি ফেস করি এটাও ম্যাডামকে জানালাম, এবং এটা থেকে অনেক ইনফরমেশন পেলাম। এছাড়া আমার আর কোনো প্রশ্ন নাই। ইনশাল্লাহ আস্তে আস্তে বিজনেসটা বড় হলে আশা করি আরো প্রশ্ন আসবে, এবং আপনাদের অপরাজিতায় এরকম সেই সময় আমি আরো বেশি আপনাদের কাছে প্রশ্ন করব। আমরা আসলে অনেক গর্বিত আপনাকে পেয়ে। তো আজকের মতো আসলে আমরা বিদায় নিতে চাই আপনার কাছ থেকে। তবে আগামী দিনে নিশ্চয়ই আবারও আপনার সাথে আমাদের কথা হবে, দেখা হবে। আপনি আমাদের অনেক নারীর জন্য একটি অনুপ্রেরণার জায়গায় থাকেন। আপনাকে ধন্যবাদ তাসফিয়া ত্রিনয়। ওকে আপু, ধন্যবাদ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। সুরাইয়া আপা, একটা জায়গা আসলে বলতে চাই যে আমাদের মেয়েরা কিন্তু কমফোর্ট জোন থেকে বের হতে চায় না। তারা কিন্তু নিজেদের পরিচয় তৈরি করতে চায়, কিন্তু সেটার জন্য আসলে তারা কোনো রকম কষ্ট করতে, পরিশ্রম করতে রাজি না। তো তাদের জন্য কি আপনার কিছু বলার আছে? আমি অ্যাকচুয়ালি এখানে দ্বিমত পোষণ করি। মেয়েরা কমফোর্ট জোন থেকে বের হতে চায় না, এটা সত্যি। যে সে তার নিজের ঘরে, যেখানে সে মনে করে যে সে প্রোটেক্টেড, একটা অংশের মেয়েরা এভাবে থাকে। কিন্তু তারা কষ্ট করতে চায় না, এটা সত্যি না। ঘরে যে নারীটা থাকে তাকে দিনে 18 ঘন্টার কম কাজ করতে হয় না, সো তাকেও কাজ করতে হয়। আর যে বাইরে কাজ করছে তাকেও কাজ করতে হয়। আমি বলবো হচ্ছে যে আসলে নারীর জীবনটা এত সহজ নয়। তো তাকে আসলে পুরোটা সময় শুধুমাত্র ঘরকন্যায় না করে নিজের জন্য কিছু করা খুব জরুরি। যখন তার হচ্ছে ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা আসবে, ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্টটা আসবে, তখন কিন্তু সে নিজেকে আরো একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে, সেটা পরিবারের কাছে হোক, সেটা সমাজের কাছে হোক। এবং এটাই জরুরি, কারণ দিন শেষে নারী যদি বারবার সবসময় ভাবতেই থাকে সে নারী, তাহলে সে অপরাজিতা হচ্ছে না। তাকে সবার আগে ভাবতে হবে সে পারে, আমি নারী, আমি পারি, এবং আমি হয়তো অনেক বেশি পারি বলেই আমি নারী। সে আগে মানুষ, তাই সে অপরাজিতা, এবং তাই কিন্তু তার আরো বেশি করা প্রয়োজন। যার পক্ষে পসিবল সে উদ্যোক্তা হোক, যার পক্ষে পসিবল সে চাকরি করুক, যার পক্ষে পসিবল কিছুই না সেও ঘরকন্যার পাশাপাশি কিছু না কিছু করুক। নিজের একটা অংশ, একটা প্ল্যাটফর্ম তৈরি করা, নিজের একটা আইডেন্টিটি তৈরি করা। যদি আমি বলি যে একটা কেক কাটা হলো, সেই কেকটা আসলে সে আসলেই কাটা হবে, এরকম একটা জায়গায় নিজেকে নিয়ে যাওয়া, পরিবারে নিজে যাতে এইভাবে ভাবা। এটা না, আমাদের মেয়েরা যেটা করে যে না, সবাই খাওয়ার পরে লাস্টের কেকটা আমি খাবো, বা না থাকলে খাবো না, মানে এই জায়গা থেকে কি আপা মনে হয় একটুখানি মেয়েদেরকে সচেতন হওয়া দরকার তাদের নিজেদের তৈরি করার ক্ষেত্রে? অবশ্যই তাদের মানে এখন যদি বলি আপা যে সেই ক্ষেত্রে আপনার কি কোনো মানে তাদের জন্য কিছু বলার আছে, বা যারা যেসব নারীরা চাইছে নিজের পরিচয় তৈরি করতে কিন্তু তারা বুঝতে পারছে না কিভাবে শুরু করবে, সেই জায়গায় তাদের জন্য কি কিছু বলার আছে? আবার যদি যে গল্প দিয়ে আমাদের শুরু হয়েছিল, আমার নিজের গল্প শেষটা করি এখানে। যে আপনি বলছিলেন যে আমি বাংলাদেশের প্রথম এফএমসিজি ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং। সেলসে বাংলাদেশে এফএমসিজিতে অন্য কোনো নারী হেড নেই। তো এই ব্রেকিং অল দ্য বায়াস, এটা কিন্তু দরকার। আগে এটা নিজের ভেতরে ভাবা দরকার যে আমি পারি, আমার সামনে কোনো এক্সাম্পল নেই কিন্তু আমি প্রথম যে পারবো, এটা সব মেয়ের আগে ভাবতে হবে। তার দরকার নেই তার নানি দাদি কি করেছিল, মা কি করেছিল, কিচ্ছু ভাবার। তার দরকার হচ্ছে নিজে পারবো, এটা আগে ভাবার। তো যখনই আমরা একজন দুজন করে এক্সাম্পল তৈরি হবে, বাকি নারীরা অটোমেটিক্যালি এগিয়ে আসবে। আপা, ভীষণ ভালো লাগলো আজকে আপনার সাথে আড্ডা দিতে, গল্প করতে, এবং আমরা অনেক কিছু শিখলাম, জানলাম আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ আপা আমাকে আজকে ইনভাইট করার জন্য। আমার খুব ভালো লেগেছে। আমার সামনে অনেক এক্সাম্পল যারা হচ্ছে নারী উদ্যোক্তা ছিলেন, এবং আমি আশা করছি এই প্ল্যাটফর্মটি অন্য যারা নারী উদ্যোক্তা আছে তাদের জন্য অসাধারণ একটা হচ্ছে গিয়ে অনুপ্রেরণার জায়গায় কাজ করবে। অনেক ধন্যবাদ আপা। আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে আমাদের তরফ থেকে। অনেক ধন্যবাদ আপা, ধন্যবাদ সংবাদ প্রকাশকে।
প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। সামনের পর্বে আমরা হয়তো আবার উপস্থিত হব নতুন কোনো অপরাজিতাকে নিয়ে আপনাদের মাঝখানে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সংবাদ প্রকাশের সাথেই থাকুন। ধন্যবাদ।